আমার শাশুড়ির আদরের মেয়ে শ্বশুর বাড়ি থেকে রাগ করে এসে আমার শাশুড়িকে বলল, আর পারি না মা, সংসারে এত কাজ, হাঁপিয়ে গেছি। আমার শাশুড়ি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ওরা তোকে দিয়ে কাজ করিয়ে নেয়, তুই চুপচাপ সহ্য করিস কেন? আদরের মেয়ে বলল, প্রতি বেলায় রান্না করতে হয় আমার। এই গরমে 3 বেলা রান্না করতে কার ভালো লাগে? ঠিকই তো, এই গরমে রান্না করতে হবে না তোর। এখানেই থাক কয়েকটা দিন, তোর জামাই নিতে আসলে আচ্ছামতো শাসিয়ে দেব। আমার ননদ মিথিলার স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে ছোট্ট সংসার, কাজ বলতে শুধু রান্না করাটাই, তাও শাশুড়িই বেশিরভাগ সাহায্য করে। মিথিলার খসখসে মেজাজের জন্য তার শাশুড়ি কিছু বলতেও পারে না, সংসারে অশান্তি হবে বলে। ছেলেকেও এসব বলে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শাশুড়ি আমাকে বলল, বৌমা, এদিকে শুনে যাও তো। আমি রান্নাঘরে ছিলাম, শাশুড়ির ডাকে রান্নাঘর থেকে ঘরে এসে বললাম, কি হয়েছে মা, কিছু লাগবে? মিথিলার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। সংসারে মেয়েটা বড্ড খাটে, কয়েকটা দিন এখানে একটু আরাম করুক। মিথিলা বলল, ভাবির গা তো ঘামে জব জব করছে, লাগবে না মাথা টিপে দিতে। ভাবি, তুমি আমার জন্য শরবত করে আনো তো, গলা শুকিয়ে যাচ্ছে। আমি মিথিলাকে বললাম, তুমি একটুখানি দাঁড়াও, আমি আনতেছি। রান্নাঘরে গিয়ে বরফ ঠান্ডা পানিতে লেবু চিপে শরবত বানিয়ে মিথিলার হাতে তুলে দিলাম। মিথিলা শরবতের গ্লাসে এক চুমুক দিয়ে টেবিলের ওপর ঠাস করে নামিয়ে রাখলো। মুখটা বাঁকিয়ে বলল, মিষ্টি কম হয়েছে ভাবি, একটু দেখে শুনে বানাতে পারো না? শাশুড়িও সঙ্গে সঙ্গে সায় দিয়ে বললেন কথাটা শুনে মনের ভেতর একটা মোচড় দিল। আমি এই প্রচণ্ড গরমে সকাল থেকে রান্নাঘরে ঘাম ঝরাচ্ছি, আর এই যে মেয়েটা এসি ঘরে বসে আরাম করছে, সে নাকি ক্লান্ত। বিকেলেও ঘরের কাজ, ঝুল ঝাড়া আর জামা কাপড় ধোয়ার সব ধকল আমার উপর দিয়েই গেল। শরীর যেন আর চলছিল না, কোমরের ব্যথায় চোখে পানি আসার জোগাড়। ভেবেছিলাম রাতে আর নতুন করে কিছু রান্না না করে দুপুরের তরকারি গরম করে আর ডিম ভেজে চালিয়ে দেব। রাতে খেতে বসে শাশুড়ি দেখল দুপুরের তরকারি। এমনি আমার শাশুড়ি রেগে বলল, বৌমা, দুপুরের তরকারি কেন, রাতের জন্য রান্না করনি? আমি বললাম, মা, আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে খুব ক্লান্ত লাগছিল, আর রান্না করিনি। দুপুরেরটা গরম করেছি, ডিম ভেজেছি। শাশুড়ি তখন আমাকে তার মেয়ের সামনেই বলল, আজকালকার মেয়েরা এতটুকুতেই হাঁপিয়ে যায়, মোমের পুতুল এক একজন। মিথিলা মাছ ভাজা পছন্দ করে, ফ্রিজে বড় মাছ রাখা আছে, ভালো করে ধুয়ে ভেজে দাও তো। আমি গেলাম মাছ ভাজতে, আর শাশুড়ি মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আরাম করে থাক মা কদিন, যা লাগবে তোর ভাবিকে বলবি, কোনো কাজ করতে হবে না তোর। আমার একমাত্র মেয়েটাকে কাজ করিয়ে খাটিয়ে নিয়ে নিয়ে শেষ করে দিয়েছে। কড়াইয়ের গরম তেলে মাছ ছাড়তেই স্যাঁত করে একটা শব্দ হলো, ঠিক আমার বুকের ভেতর পুড়তে থাকা অনুভূতিটার মতো। নিজের মেয়ে শ্বশুর বাড়িতে দুটো ডাল ভাত রান্না করলে সেটা হয়ে যায় খাটিয়ে মারার অত্যাচার। আর পরের বাড়ির মেয়ে বউ হয়ে আসলে সারাদিন দাসী বন্দির মতো খাটলেও সে থেকে যায় অলস, মোমের পুতুল। মাছ ভেজে টেবিলে আনতেই মিথিলা তার স্বামীকে ফোন করে কড়া গলায় বলতে লাগলো, আমি যাব না, তোমার মা আমাকে দিয়ে সারাদিনে রান্না করাবে আর আমি সইব? ভাবি কত সুন্দর এক হাতে সব রান্না করে টেবিলে দিচ্ছে, আমি এখানে কত আরামে আছি। শাশুড়ি হেসে বললেন, একদম ঠিক বলেছিস তোর স্বামীকে। আমি তখন আমার ননদকে একটু ভয়ে ভয়েই বললাম, মিথিলা, সংসার করতে হলে একটু তো কষ্ট করতেই হবে। আমিও তো সারাদিন এই সংসারের জন্য কাজ করি, এটা তো আমার স্বামীর সংসার, আমাকেই তো খাটতে হবে। তেমনি তুমিও যদি নিজের মতো করে একটু। শাশুড়ি মা আমাকে আর বলতে না দিয়ে বলল, তোমার তো খাটতে খাটতে অভ্যাস হয়ে গেছে, মিথিলার তো আর অত খাটুনির অভ্যাস নেই। অভ্যাস, কষ্ট পাওয়া আর মুখ বুজে মেনে নেওয়াটা নাকি এখন আমার অভ্যাস। প্লেটটা টেবিলে রাখার সময় আমার হাত দুটো কেঁপে উঠল, তবে মনে মনে একটা তীব্র জট পাকাচ্ছিল। এই আপন আর পরের পার্থক্য খেলাটা আমি আর বেশি দিন মুখ বুজে সহ্য করব না।
প্লেটটা টেবিলে রেখে সোজা নিজের ঘরে চলে আসলাম। চোখের কোণে জমা কান্নাটা আর ধরে রাখতে পারছিলাম না। তবে এবার কান্নার চেয়েও বুক ঠেলে আসছিল এক চরম জেদ। রাতের খাওয়া শেষ করে শাশুড়ি আর মিথিলা যখন টিভি চালিয়ে গল্প করতে বসলো, আমি তখন নিঃশব্দে রাতের সব বাসন মেজে ধুয়ে গড়দড় গোছাতে লাগলাম। শরীরটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু মনের ভেতরের জ্বালাটা যেন সেই শারীরিক কষ্টকেও ছাপিয়ে গেছে। রাত 10টা নাগাদ আমার স্বামী আকাশ ঘরে ফিরল। সারাদিন অফিসের ক্লান্তি নিয়ে ঘরে ঢুকে আমাকে দেখে থমকে দাঁড়ালো। আকাশ আমাকে ভীষণ ভালোবাসে, আমার প্রতিটা ছোটোখাটো বিষয়ে খেয়াল রাখে। তবে একই সাথে ও তার মা আর বোনকেও অসম্ভব সম্মান করে। আর এই সম্মান আর ভালোবাসার ফাঁকেই মিথিলা আর শাশুড়ি মা এতদিন নিজেদের ইচ্ছামতো সুবিধা নিয়ে এসেছে। আকাশ জ্যাকেটটা খুলে খাটে রেখে আমার কাছে এসে শক্ত করে হাতটা ধরল। কি হয়েছে অনু? তোমার মুখটা এমন শুকনো কেন? আর চোখ দুটো লাল কেন বলো তো? আমি কোনো ড্রামা না করে খুব শান্ত গলায় বললাম, তোমার সাথে একটু কথা আছে, শুনবে? হ্যাঁ বলো, কি হয়েছে? আকাশ উদ্বেগের সাথে জিজ্ঞাসা করল। আমি আকাশকে নিয়ে খাটে বসিয়ে ধীর কণ্ঠে বলতে শুরু করলাম, মিথিলা এসেছে জানো তো? ওর শ্বশুর বাড়িতে একটু ঝামেলা করে চলে এসেছে। আকাশ অবাক হয়ে বলল, ঝামেলা মানে? কি ঝামেলা? ঝামেলা তেমন কিছুই না। ওর শাশুড়ি নাকি ওকে দিয়ে রান্না করায়, তাই ও রাগ করে চলে এসেছে। আর মা ওকে প্রশ্রয় দিয়ে মিথিলার স্বামীকে ফোন করে চড়া গলায় কথা বলতে উৎসাহিত করেছেন। আমি আকাশের চোখে চোখ রেখে বললাম, আকাশ, তুমি তোমার বোনকে ভালোবাসো? আমিও বাসি, কিন্তু ভেবে দেখেছো মা যেভাবে ওকে প্রতিদিন বোঝাচ্ছে যে শ্বশুর বাড়িতে সামান্য রান্না করাটাও অত্যাচার, এতে কি মিথিলার সংসারটা টিকবে? মিথিলার স্বামী বা ওর শ্বশুর বাড়ির লোক কয়দিন এই অপমান সহ্য করবে? মা কিন্তু ভালো করতে গিয়ে নিজের অজান্তেই মেয়ের জীবনটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। আকাশ গম্ভীর হয়ে গেল। ও মিথিলাকে চেনে, ওর খসখসে মেজাজ সম্পর্কেও জানে। আকাশ বলল, মা এমন করছে, কিন্তু মিথিলা তো নিজের সংসারটা বুঝবে। কিভাবে বুঝবে বলো? আমি একটু কাছে গিয়ে আকাশের হাত দুটো চেপে ধরে বললাম, মা ওকে শেখাচ্ছে ও কেন কাজ করবে, অথচ মিথিলার সংসারটা কত ছোট। ওর শাশুড়ি তো ওকে সব কাজে সাহায্যই করে। আজ ও আমাকে পরিষ্কার বলে দিল, ভাবি কত সুন্দর এক হাতে সব কাজ করে টেবিলে দিচ্ছে। আমি এখানে কত আরামে আছি। আকাশ, ও যদি নিজের দায়িত্ব এড়িয়ে মা আর ভাবির গাড়ির ওপর আরাম খোঁজা শুরু করে, কালকে ওর সংসারে সত্যিই যখন বড় সমস্যা আসবে, ও তো ছিটকে পড়ে যাবে। মা নিজের মেয়েকে এভাবে প্রশ্রয় দিয়ে ওর ভবিষ্যৎ নষ্ট করছে। এটা কি তোমার দায়িত্ব না ওকে সঠিক রাস্তাটা দেখানো? আকাশের মুখটা থমথমে হয়ে উঠল। ও আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, তুমি ঠিকই বলেছ অনু। বোনকে ভালোবাসা আর মাথায় তোলা এক জিনিস না। মা অতিরিক্ত আবেগ দিয়ে ওর ক্ষতি করছে। আমি কালই মিথিলার সাথে আর মায়ের সাথে কথা বলছি। না আকাশ, আমি বাধা দিয়ে বললাম, তুমি একবার গিয়ে মায়ের সাথে চিল্লাচিল্লি করবে না। মা এতে কষ্ট পাবে। তুমি শুধু মিথিলাকে ওর দায়িত্বটা বুঝিয়ে বলো, আর বাকিটা আমি দেখছি। পরদিন সকাল, সূর্য ওঠার সাথে সাথেই আমার নতুন রং কৌশল শুরু হলো। মুখ বুজে সহ্য করার দিন শেষ। এবার কাজ আর কথার মাধ্যমেই বোঝাবো ডাবল স্ট্যান্ডার্ড বা নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 4 আনা নীতি কাকে বলে। সকালে উঠে নিয়ম অনুযায়ী আকাশ আর শাশুড়ির জন্য নাস্তা বানালাম, চা, ডিম সিদ্ধ আর রুটি। তবে টেবিলে মিথিলার জন্য আলাদা করে কোনো বিশেষ আয়োজন রাখলাম না। সকাল 8টায় মিথিলা চোখ ডলতে ডলতে এসি রুম থেকে বের হয়ে টেবিলের সামনে আসলো। শাশুড়িও ততক্ষণে এসে বসেছেন। মিথিলা টেবিলে বসেই মুখ কুঁচকে বলল, ভাবি, আমার জন্য লুডুস কিছু বানাওনি? আমি সকালে এত ভারী রুটি সবজি খাই নাকি? কাল রাতেও তো কত করে বললাম আমার ভালো ভালো খেতে ইচ্ছে করছে। শাশুড়ি অমনি সায় দিয়ে বললে উঠলেন, হ্যাঁ বৌমা, মেয়েটা পরশু থেকে এসেছে, ওর একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করছে। তুমি রান্নাঘরে গিয়ে ছটফট দুটো লুডুস বানিয়ে দাও তো।
আমি খুব মিষ্টি একটা হাসি দিলাম। একদম ঠান্ডা গলায় বললাম, মা, এই প্রচণ্ড গরমে সকালে রান্নাঘরে দাঁড়িয়ে আবার লুডুস বানানো আমার পক্ষে সম্ভব না। আমার শরীরটা কাল থেকেই ভীষণ খারাপ। কোমরের ব্যথায় দাঁড়াতেই পারছি না। তাছাড়া মিথিলা তো এখন অনেকটাই ফ্রেশ আর রিল্যাক্স আছে। ও তো নিজের জন্য একটু লুডুস বানিয়েই নিতে পারে, তাই না মিথিলা? মিথিলা চোখ বড় বড় করে বলল, আমি আমি এই গরমে রান্নাঘরে ঢুকে লুডুস বানাবো? আমি তো আরাম করতে এসেছি। আমি ধীরে সুস্থে টেবিলের ওপর চায়ের কাপটা রেখে বললাম, ও তাই তো, আমি ভুলেই গিয়েছিলাম। তোমার শ্বশুর বাড়িতে 3 বেলা রান্না করতে হলে সেটা হয় অত্যাচার আর খাটুনির সংসার। আর ভাবির বাপের বাড়ি না হয়েও ভাবি একা হাতে দিনরাত এই গরমে নাস্তা, দুপুর রাত মেজে ঘষে রান্না করলে সেটা হয় অভ্যাস। তা মিথিলা, পরের ঘরের বউয়ের শরীর তো মোমের পুতুল না, ও তো লোহার তৈরি, তাই না? আমার কথা শুনে শাশুড়ি মায়ের গলায় রুটি যেন আটকে গেল। তিনি চোখ গরম করে বললেন, বৌমা, তুমি এসব কি বলছো? নিজের সাথে আমার আদরের মেয়ের তুলনা করছো? আমি শান্ত ধীর দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকালাম। না মা, তুলনা করছি না, শুধু হিসাবটা মেলাচ্ছি। নিজের মেয়ে একবেলা রান্না করলে আপনার বুক ফেটে যায়, মনে হয় মেয়েকে খাটিয়ে মারছে। আর পরের ঘরের মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটলেও আপনার মনে হয় ও তো মোমের পুতুল। অমুকটা ভেজে দাও, তমুকটা বানিয়ে দাও। নিজের বেলায় 16 আনা ভালোবাসা আর পরের বেলায় 4 আনা সহানুভূতি, এই বিচারটা কি ওপরওয়ালা মেনে নেবেন মা? শাশুড়ি মা আমার এই মুখের ওপর সোজা কথা শুনে একদম স্তব্ধ হয়ে গেলেন। মিথিলার মুখটাও রাগে লাল হয়ে গেল। কিন্তু আমার স্পষ্ট আর যুক্তিযুক্ত কথার সামনে তাদের দুজনের কাছেই তখন কোনো উত্তর ছিল না। ঠিক তখনই ঘর থেকে বেল বাজতে বাজতে বের হয়ে আসলো আকাশ। আকাশ ঘর থেকে বের হয়ে এসে টেবিলের পরিবেশটা থমথমে দেখে থমকে দাঁড়ালো। শাশুড়ি মা স্তব্ধ হয়ে বসে আছেন। মিথিলার মুখ রাগে অপমানে লাল, আর আমি শান্ত চোখে চায়ের কাপটা ধরে দাঁড়িয়ে আছি। আকাশ ঘড়ির দিকে একবার তাকিয়ে গম্ভীর্য বজায় রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? সকাল সকাল সবার মুখ এত গম্ভীর কেন? মিথিলা সুযোগ পেয়েই কেঁদে কেটে একাকার অবস্থা করল। চেঁচিয়ে উঠে বলল, দাদা, দেখ তোর বউ আমাকে আর মাকে কিভাবে অপমান করছে। আমি একটু লুডুস খেতে চেয়েছিলাম, আর ভাবি আমাকে শোনায় আমি নাকি শ্বশুর বাড়িতে কাজ না করে এখানে আরাম করতে এসেছি। মায়ের মুখে মুখে তর্ক করছে, আমাকে কাজের মেয়ে বানিয়ে কথা শোনাচ্ছে। শাশুড়ি মাও চোখের কোণ মুছে নাটকীয় সুরে বললেন, দেখেছিস আকাশ, পরের ঘরের মেয়েকে এতদিন মাথায় তুলে রেখেছি, আজ আমার নিজের মেয়ের সামনে আমাকে আর আমার মেয়েকে এভাবে অপদস্থ করলো। বলল আমরা নাকি অন্যায় বিচার করি না। নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 4 আনা। আকাশ কিছুক্ষণ শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর খুব ঠান্ডা মাথায় চেয়ার টেনে টেবিলে বসলো। নাস্তার প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে এক লোকমা রুটি মুখে দিয়ে ধীর গলায় বলল, অনু কথাটা কি ভুল বলেছে মা? শাশুড়ি মা আর মিথিলা দুজনেই চমকে আকাশের দিকে তাকালো, যেন বিশ্বাসই করতে পারছিল না আকাশ এমন কথা বলতে পারে। আকাশ চায়ের কাপে চুমুক দিয়ে মিথিলার দিকে তাকিয়ে বলল, মিথিলা, তোর শ্বশুরবাড়ির লোক নাকি তোকে দিয়ে 3 বেলা রান্না করিয়ে তোকে কাজের লোক বানিয়ে ফেলে, কিন্তু তুই তো এখানে আসার পর একদিনও রান্নাঘরে ঢুকিসনি। অনুই প্রচণ্ড গরমে সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে ঘরের সব কাজ করছে, আর তুই ঘরে এসি চালিয়ে বসে আছিস। তোর কষ্ট হলে সেটা অত্যাচার, আর অনুর কষ্ট হলে সেটা অভ্যাস। এটা কোন ধরনের বিচার মা? শাশুড়ি মায়ের গলার জোর যেন এক নিমেষেই কমে গেল। তিনি থতমত খেয়ে বললেন, আরে অনু তো এই ঘরের বউ, ওর তো দায়িত্ব আছে। আর মিথিলা তো বাপের বাড়িতে কদিনের জন্য অতিথি হয়ে এসেছে। অতিথি হিসাবে আরাম করতে এলে অতিথি হয়ে থাকাটাই ভালো মা। আকাশ ধীর কণ্ঠে থামিয়ে দিল শাশুড়িকে। কিন্তু মিথিলা তো অতিথি হিসাবে আসেনি, ও নিজের সংসার ফেলে রাগ করে ভেগে এসেছে। আর তুমি ওকে ভুল বুঝিয়ে ওর শাশুড়ি স্বামীর বিরুদ্ধে খেপিয়ে তুলছো। আজ অনু না বললে হয়তো আমিও খেয়াল করতাম না
যে তুমি ভালোবাসার নামে মিথিলার কতটা ক্ষতি করছো। আকাশ মিথিলার দিকে ফিরে কঠোর গলায় বলল, মিথিলা, তুই তোর ভাবিকে লুডুস বানিয়ে দিতে বলছিলি না? শুনে রাখ, ও তোর কাজের লোক না। তোর লুডুস খেতে ইচ্ছে করলে তুই নিজে রান্নাঘরে গিয়ে বানিয়ে খা। আর যদি এই গরমে রান্নাঘরে ঢুকে নিজের খাবারটুকু বানানোর ক্ষমতা না থাকে, তবে শ্বশুর বাড়িতে তোর শাশুড়ি যে তোকে রান্নায় সাহায্য করেন সেটার কদর করতে শেখ। মিথিলার চোখ থেকে এবার সত্যি সত্যি জল গড়িয়ে পড়ল, তবে সেটা নাটকের কান্না নয়, সত্যের মুখোমুখি দাঁড়িয়ে একদম নিরুপায় হয়ে যাওয়ার কান্না। ও কোনোদিন কল্পনাও করেননি তার দাদা এভাবে অনুর পাশে এসে দাঁড়াবে আর তাকে সত্য কথাটা মুখের ওপর বলে দেবে। আকাশ নাস্তা শেষ করে উঠে দাঁড়ালো, তারপর আমার দিকে তাকিয়ে খুব আলতো করে বলল, অনু, তোমার শরীর খারাপ থাকলে আজ আর কোনো কাজ করো না। দুপুরে বাইরে থেকে খাবার নিয়ে আসবো, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। আমি হালকা হেসে মাথা নাড়লাম। আকাশ অফিসের জন্য বের হয়ে যেতেই ডাইনিং টেবিলে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আমি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে নরম গলায় বললাম, মা, আমি আপনাকে বা মিথিলাকে ছোট করার জন্য আপনার ছেলের কাছে এগুলো বলিনি। আমি শুধু চেয়েছিলাম আপনি যেমন নিজের মেয়েকে ভালোবাসেন তেমনি বুঝতে চেষ্টা করুন অন্যের ঘরের মেয়েটাও কারো না কারো সন্তান। আমি এই সংসারের দায়িত্ব পালনে কখনো অবহেলা করিনি, কিন্তু তাই বলে আমাকে মোমের পুতুল বানিয়ে গাধার খাটুনি খাটানোটা ন্যায্য নয়। মিথিলাকে নিজের পায়ে দাঁড়াতে শেখান না, ওর সংসার ভাঙার রসদ জোগাবেন না। শাশুড়ি মা মাথা নিচু করে বসে রইলেন, মুখ ফুটে আর একটা শব্দও বললেন না, কারণ তিনি মনে মনে ভালো করেই বুঝে গেছেন অনুর পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং আকাশের পূর্ণ সমর্থন অনুর পাশেই আছে। মিথিলা চুপচাপ উঠে রান্নাঘরের দিকে হেঁটে গেল। অহংকার আর জেদের আড়ালে থাকা মেয়েটি হয়তো আজ প্রথম বুঝতে পারল অন্যের ঘামে নিজের আরাম খোঁজা কোনো বাহাদুরি নয়, আর সংসারে টিকে থাকতে হলে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। আমি নিজের ঘরে এসে জানালার পাশে দাঁড়ালাম। নিজের অধিকার আর সম্মানের জন্য মুখ ফোটায় যে শান্তি, তা আজ প্রথম অনুভব করলাম। বিকেলে দরজার বেল বাজার শব্দ পেয়ে আমি গিয়ে দরজা খুললাম। সামনে দাঁড়িয়ে মিথিলার স্বামী শাওন বিনয়ী গলায় বলল, ভাবি, ভালো আছেন? আমি মিথিলাকে নিয়ে যেতে এসেছি। শাওনের দিকে তাকিয়ে আমার মনটা স্বস্তিতে ভরে উঠল। মিথিলা ঘর থেকে বের হয়ে শাওনকে দেখেই চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। মুখ ফুটে কিছু না বললেও স্পষ্ট বোঝা যাচ্ছিল এই কদিনে রাগের আড়ালে সে মনে মনে স্বামীকে ভীষণ মিস করেছে। শাওনকে বসতে দিয়ে শাশুড়ি মা ড্রয়িং রুমে আসতেই গলার স্বর কিছুটা চড়া করে গম্ভীর মুখে বললেন, আমার মেয়েটা ওখানে গিয়ে কি কষ্টটাই না পাচ্ছিল। তোমরা তো ওর দিকে খেয়াল করনি। শাশুড়ি মা হয়তো শাওনকে আরও দুটো কথা শুনিয়ে ছোট করতে চেয়েছিলেন, কিন্তু তাকে থামিয়ে দিয়ে মিথিলা নিজেই চট করে বলে উঠল, মা, থাক না, তুমি থামো তো, শাওন তো এসেছে, এখন আর ওইসব কথা তুলে লাভ কি? মিথিলার মুখে এমন কথা শুনে শাশুড়িমা বেশ অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। কোনো নাটক ছাড়া মিথিলা যে এভাবে পরিস্থিতি সামলে নেবে তা তিনি আশা করেননি। সন্ধ্যায় শাওন আর মিথিলা আলমারি থেকে গুছিয়ে রাখা ব্যাগটা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, আমরা আসি তাহলে। আমি হেসে বললাম, দাঁড়াও, মিথিলার সাথে আমার একটু কথা আছে। আমি মিথিলাকে একটু আলাদা করে বারান্দায় নিয়ে গেলাম। ও আমার দিকে কিছুটা অপরাধীর মতো দৃষ্টিতে তাকালো। আমি ওর হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে খুব নরম গলায় বললাম, মিথিলা, একটা কথা বলি, মনে করো না কিছু। তোমার শাশুড়ি এতগুলো বছর ধরে কষ্ট করে রক্ত ঘাম ঝরিয়ে এই সংসারটা গড়ে তুলেছেন। একদিন এই পুরো সংসারের দায়িত্ব তিনি তোমার হাতেই তুলে দিয়ে নিশ্চিন্তে হতে চান। যে মানুষটা নিজের জীবনের সব সঞ্চয় আর সংসারটা তোমাকে সঁপে দিতে প্রস্তুত, তার জন্য প্রতিদিন একটু রান্না করে দেওয়া কি সত্যিই খুব বেশি কষ্টের? মিথিলা নিঃশব্দে মাথা নিচু করে রইল। আমি ওর চিবুকটা সামান্য উঁচিয়ে ধরে ধীর কণ্ঠে বললাম, আজ থেকে 20-25 বছর পর তুমিও তো একদিন কারো শাশুড়ি হবে মিথিলা। সেদিন তোমার ছেলের বউ যদি সামান্য কাজের বাহানায় তোমার সাথে খারাপ আচরণ করে,
বা তোমায় ছেড়ে চলে যায় তখন কেমন লাগবে ভেবে দেখেছো? সংসার ধরে রাখতে হলে ত্যাগ আর সম্মান দুটোই লাগে। যাও, নিজের ভালোবাসার সংসারে ফিরে গিয়ে নতুন করে সব গুছিয়ে নাও। আমার কথাগুলো মিথিলার বুকের একদম গহীনে গিয়ে বিঁধল। ওর চোখের কোণে জল জমে উঠল। ও আর কোনো কথা না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই জড়িয়ে ধরাই বলে দিচ্ছিল মেয়েটি তার ভুল বুঝতে পেরেছে। বাপের বাড়ির মায়া আর মায়ের অন্ধ প্রশ্রয় কাটিয়ে মিথিলা যখন শাওনের সাথে হাসি মুখে গাড়িতে উঠছিল, তখন দূর থেকে শাশুড়ি মা শান্ত চোখে তা দেখছিলেন। কয়েকদিন পরের কথা, সকাল থেকে প্রচণ্ড গরম। আমি রান্নাঘরে দাঁড়িয়ে দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছি, শাক কাটছিলাম। হঠাৎ টের পেলাম পাশে কেউ একজন বটি আর সবজির ঝুড়ি টেনে নিচ্ছেন। তাকিয়ে দেখি শাশুড়ি মা। তিনি চুপচাপ আলু আর পটল ছাড়াতে শুরু করলেন। আমি খানিকটা ইতস্ত করে বললাম, মা, আপনি কেন কষ্ট করছেন? আমি করে ফেলছি তো। শাশুড়ি মা আমার দিকে তাকাতে পারছিলেন না। নিচু গলায় বলল, না বৌমা, এত বড় সংসারে একা হাতে রান্নাঘরে ঘাম ঝরানো সহজ কথা নয়। এতদিন ধরে ভুলটা আমারই ছিল। নিজের মেয়েকে আগলাতে গিয়ে পরের ঘরের একটা মেয়েকে কতটা কষ্ট দিয়েছি তা তুমি আর আকাশ চোখ খুলে না দিলে হয়তো কোনোদিনই বুঝতেই পারতাম না। তিনি আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি ঠিকই বলেছিলে বৌমা। নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 4 আনা ভালোবাসা কোনো বিচার হতে পারে না। তুমি তো পরের মেয়ে নও। তুমি তো এখন এই ঘরের আসল আলো। আজ থেকে এই সংসারের সব কষ্ট দুজন মিলে ভাগ করে নেব। কথাটা শুনে বুক চিরে এক দীর্ঘশ্বাস বের হয়ে এলো। কিন্তু সে দীর্ঘশ্বাসে আর কোনো যন্ত্রণা ছিল না। ছিল এক অসীম তৃপ্তি। নিজের অধিকারের জন্য চুপ না থেকে শক্ত হয়ে দাঁড়ানোর ফল যে এত সুন্দর হতে পারে তা আজ পরম আনন্দে উপলব্ধি করলাম। পরের ঘরের বউ হয়ে আসা মেয়েটা আজ সত্যি সত্যি এই পরিবারের আপন বড় বউ হয়ে উঠল। সমাপ্ত।